করা হয়েছে গত 55 বছর এবং অতি সম্প্রতি, এবং জনগণের মনে আওয়ামী লীগ সম্পর্কে যেই চরিত্র হননের যতগুলো গল্প তৈরি করা হয়েছে এবং বঙ্গবন্ধু সম্পর্কে এবং জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদের সম্পর্কে, মুক্তিযোদ্ধার সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের জাতির কাছে পরিষ্কার। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা অতটুকু বুদ্ধিমান, আপনাদের এগুলো কেউ বুঝবে না, সেই দিনটা কিন্তু আর নেই। এবং একটা প্রজন্মের একটা অংশকে আপনারা পলিশ করে আপনাদের অনুসারী তৈরি করেছেন, তাদেরও দিন শেষ হয়ে আসছে। এবং অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা সরকারের ইউনুস দখলদার, ইউনুসের যারা উপদেষ্টা যারা ছিল এবং পেছনের যারা কারিগর ছিল, তারা আস্তে আস্তে দেশ থেকে পালাতে শুরু করেছে। শুধু তাই নয়, যারা সকাল বিকাল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, 32কে উপড়ে ফেলা হবে বা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উপড়ে ফেলা হবে, যাদের নাক দিয়ে এখন বোধহয় পানি পড়ে, সেই বাচ্চারা যারা ধমক, যাদেরকে মাঠে নামানো হচ্ছে, জামাতের এই কৌশলগুলো আমরা বুঝতে পারি। জামাতের কৌশলগুলো বোঝার জন্য আমাদের কাউকে সক্রেটিস হওয়ার দরকার নেই। প্রশ্ন হচ্ছে, যাদেরকে ক্ষমা করা হয়েছিল 71-এর পর, যাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল আত্মশুদ্ধির জন্য, এবং যাদেরকে সুযোগ না, নাগরিক তার অধিকার এটা পাবে, এটা সার্বজনীন, কিন্তু নাগরিক যখন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে পরাজিত শক্তির সাথে এই দেশকে আবার পরাধীন করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তাদেরকে প্রশ্রয় দেয়, তাদের একমাত্র শাস্তি রাষ্ট্রের আইনে মৃত্যুদণ্ড, এবং তারা রাষ্ট্রের নাগরিক নয়। এটা হচ্ছে রাষ্ট্রের বিধান এবং রাষ্ট্রের ঘোষণা। সেই জায়গায় এসে আজকে যারা রাষ্ট্রের সংবিধানকে যারা অস্বীকার করতে চায় এবং যারা 71-এর পরাজিত যে শক্তি, যে দেশ, যারা আপন স্বজাতি হয়ে নিজ ধর্মের হয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছিল, আমাদের মা বোনদের যারা সম্ভ্রম হারিয়েছিল, যাদের কাছে আমাদের মা বোনরা ঠিক একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত নামক একটা ইস্যু তাদের মগজে সবসময় থাকে, এবং তারা, আমি সেটা বারবার বলে আসছি, এই প্রজন্মের কাউকে এবং যাদেরকে তারা আশকারা দেয়, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, গত 55 বছরে ভারত কতবার বাংলাদেশকে আক্রমণ করেছে, ভারত বাংলাদেশের কোন জায়গাটা দখল করেছে, ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সহযোগিতা করেছে, তারপরও দেশ স্বাধীন হওয়ার পরও 2.5 কোটি মন তখনকার হিসাবে খাদ্য সহায়তা করেছিল। আজকে যে পাকিস্তানের পদোন্নয়ন করছে সরকার এবং সামরিক, আমাদের সামরিক বাহিনী, পাকিস্তানের মদদে, তাদের নির্দেশে যে জাহাজগুলো বাংলাদেশে আসছিল 71-এর পর এবং যে দুর্ভিক্ষ হয়েছিল, পাকিস্তানের মদদে সেটা হয়েছিল। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের মানুষ তারা কি করবে, তাদের কি করা উচিত। যদিও ব্যারিস্টার নফেলের কাছে আমার প্রশ্ন ছিল যে বিএনপির সাথে সংলাপের বিষয়, দেশের মানুষ যারা আছেন তারা বলেছে যে আসলে আওয়ামী লীগের বিষয়, এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি। ব্যারিস্টার নফেল আজকে এসেছিলেন, বিশেষ করে আমাদের জননেত্রী শেখ হাসিনার কিছু সিদ্ধান্তের কথা তিনি আজকে আমাদের জানাতে পারতেন। সঙ্গত কারণেই তিনি আমাদের সাথে, যিনি যেখানটায় আছেন সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছেন না। এই মুহূর্তে আমরা যেটা মনে করি, শেখ হাসিনা যে নির্দেশটা দিয়েছেন যে প্রত্যেকটা আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে, এবং জামাত এবং তাদের যারা বিদেশি প্রভু যারা আছে এবং বিএনপি, তারা চাচ্ছিল যে আওয়ামী লীগ একটা গেরিলা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করুক, এবং সেখানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যদি অহিংস আন্দোলন যেন করতে না পারে, যার কারণে আওয়ামী লীগকে প্রত্যেক খাতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে উত্তেজিত করা হচ্ছে, তৃণমূল কর্মীদের হত্যা করা হচ্ছে, যাতে আওয়ামী লীগ একটা বিধ্বংসী প্রক্রিয়া নিয়ে মাঠে নামে। আমরা দেশের মানুষকে জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ মৌন প্রতিবাদ করবে। আপনাদের যাদের প্রতি নির্যাতন হয়, আপনাদের বাড়ি ঘরে কালো পতাকা তুলে দিন, কালো ব্যাজ ধারণ করুন, প্রতিবাদ করেন সোশ্যাল মিডিয়াতে, এবং আপনার থানায় যে আবেদন জানানোর যে জায়গাটা আছে, আদালতের সামনে, থানার সামনে, ইউনোর সামনে, ডিসি অফিসের সামনে, আপনারা মৌনভাবে, নীরবভাবে প্রতিবাদ প্রদর্শন করুন, আবেদন করুন। সে আবেদন যদি তারা না শুনে, এবং প্রত্যেক এলাকায় যারা সাংবাদিক যারা আছেন এবং আওয়ামী লীগের যারা, তৃণমূলের যারা আছে, আপনারা সাংবাদিক সম্মেলন করুন, সাংবাদিকদের মাধ্যমে জানান, সমাজকর্মীদের জানান, আইনবিদদের পাশে রাখুন, আপনাদের আবেদনটুকু আপনার রাষ্ট্রের মানুষের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে তুলে ধরুন। এরপরে আমরা প্রতিবাদ জানাবো, বিক্ষোভ মিছিল হবে। বিক্ষোভ মিছিল যদি তারা আমাদেরকে, আমরা জানি প্রত্যেকবারে তারা আমাদের আক্রমণ করবে, হামলা করবে, বিক্ষোভ মিছিলে যদি হামলা হয় আমরা চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিব ইনশাআল্লাহ, এবং সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হবে। এবং সেই চূড়ান্ত আন্দোলন যদি বাধা দেওয়া হয়, আমরা কোনো সহিংস আন্দোলন চাই না, আমরা অহিংস প্রতিবাদ চাই, আমরা অন্যায়ের প্রতিকার পেতে চাই। যেসব অভিযোগে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছিল
সেই সমস্ত অভিযোগের সমস্ত চারিত্রিক গুণগুলো তারা অর্জন করে আওয়ামী লীগকে নিগৃহীত করছে এবং বাংলার মানুষ সেটা বুঝতে পারছে এখন। তাই এর সমাধানটা আসতে হবে। আওয়ামী লীগ ভেসে যাওয়া, ফেলে যাওয়ার মতো কোনো দল নয়। এই জায়গায় আসতে হলে সংলাপের কোনো বিকল্প নেই। আমরা জানি বিএনপির মধ্যে যারা আছে পাকিস্তানি পেইড এজেন্ট, যারা আছে জামাতের পেইড এজেন্ট, যারা বিএনপির মধ্যে বিদেশের যারা এজেন্ট যারা আছে, তারা কখনোই চাইবে না আওয়ামী লীগের সাথে বিএনপির এই সংলাপটুকু হোক। আমরা আবেদন জানাবো বিএনপির যারা নীতি নির্ধারক, তাদেরকে আমরা বলবো, আমরা আপনাদেরকে থ্রেটও করতে চাই না, আমরা অনুরোধও জানাবো না। আমরা বলবো যে আপনি অনুধাবন করুন এই সংলাপটার প্রয়োজন আছে কিনা। যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন, রাজনৈতিক শত্রু মনে না করেন, তাহলে সংলাপের উদ্যোগ নিক। আলোচনার মাধ্যমে সমস্ত কিছু হবে। তার আগে আওয়ামী লীগের যারা নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা ব্যারিস্টার নওফেল বলে গেলেন এবং নেত্রী বলেছেন যে আমাদের এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিনা অপরাধে, বিনা আইনে যাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। সেটাই হবে সংলাপের প্রথম উদ্যোগ। এবং এটা যখন বিএনপি করবে, আমরা বুঝে নেব যে বিএনপি সে সংলাপ করতে তাদের সদিচ্ছা রয়েছে। এবং এই সংলাপ করার জন্য আমাদের বেশি কিছু আলোচনা করার দরকার নেই। আগামী দিনের বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশের সমাজের মধ্যে যে সম্প্রীতি, যেটা ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সম্প্রীতি, আমাদের যে মানবিক বোধ রয়েছে, সেটার অনুশীলনের জন্য আমাদের সমাজের একটা রাষ্ট্রের একটা স্থিতিশীল ব্যবস্থার জন্য এই সংলাপটা খুবই প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যম থেকে আমরা আহ্বান জানাবো বিএনপিকে, আপনারা আপনাদের সেই শুভবুদ্ধির উদয় হোক এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সাথে যেটা করবে নিয়মতান্ত্রিক ভাবে করবে। এবং প্রত্যেকটা আবেদনের ধৈর্যের একটা সময়সীমা আছে, টাইম ফ্রেম আছে। সেটা যখন অতিক্রম করে, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন আন্দোলনের ধারা হবে অন্যরকম। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিগত দিনে যখনই একবার আন্দোলন নেমেছে, খালি হাতে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ঘরে ফিরে যায়নি। তদ্রূপ রাষ্ট্রের সম্পদ এবং জীবনের অপচয় না করে, আর রক্তপাত না করে, আর জীবনহানি না করে আপনারা সংলাপে বসুন। এবং আপনারা জানেন যে কারা এসে সংলাপটা চায় না, তাদেরকে চিহ্নিত করুন এবং জাতির প্রয়োজনে যেটা নির্ধারণ করা প্রয়োজন সেটা নির্ধারণ করুন। তৃণমূল নেতাকর্মী যারা আছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধারণ করুন। আপনারা কারণ যাবেন কোথায়, জায়গা তো একটাই। যারা হাইব্রিডার যারা আছে, যারা দুর্নীতিবাজ, তারা তো পালিয়ে আছে অনেকে। যারা আপনাদেরকে নেতৃত্ব দেবে, সে আর যারা সৎ নেতৃত্ব, যাদের গুণাবলী রয়েছে, যারা দলকে ভালোবাসেন, সেই লোকগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের 160 জনের অধিক এমপিকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। বিভিন্ন জেলাতে, থানাতে, উপজেলাতে, ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, তাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি যারা কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারা যেন প্রতিবাদ আন্দোলন, গণসংযোগ করতে না পারে, সেজন্য বাধা দেওয়া হচ্ছে। কতদিন এটা করে রাখা যাবে? পুরো দেশটাই যখন জেলখানা হয়ে যাবে, জেলখানার তখন প্রয়োজন নেই। এবং যে বিস্ফোরণটা ঘটবে, সেটাকে ধারণ করার বা প্রতিরোধ করার সামর্থ্য বিএনপি এবং তাদের সহযোগী যারা আছে তাদের কারণে। আমি দস্তগীর জাহাঙ্গীর আপনার কাছে ফিরে আসতে চাই। অতি সম্প্রতি যে বাজেটটা আপনি দেখলেন, যে বাজেটটা হলো, এবং 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটে যে বিভিন্নভাবে বাজেটকে যে ব্যাখ্যা করা হয়েছে এবং যে ঘাটতি যেটা দেখানো হচ্ছে 2,51,000 জন্য তারা একটা ইয়ে করেছিল। বিশেষ করে এই জায়গায় আরো অনেকগুলো বিষয় রয়েছে। আপনার দৃষ্টিতে আপনি বাজেটকে কিভাবে দেখেন? এটা কি জনকল্যাণমুখী একটা বাজেট, না দেখানোর জন্য একটা বাজেট, যেটা দেখানোর জন্য দেখাতে হবে? এবং আপনি জানেন যে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি ভয়াবহ, বা বিশেষ করে উৎপাদন এবং রপ্তানি আমাদের বিপর্যস্ত হয়েছে এবং ধস নেমেছে এই জায়গাটাতে। এবং আমাদের জিডিপি, যেটা আমরা যত কথাই বলি না কেন, যত গল্পই আমরা করি না কেন, বিশেষ করে বাংলাদেশের জিডিপি নির্ধারণ করার জন্য বহির্বিশ্বের এবং ইকোনমিক ফোরামের যেই চোখ রয়েছে, এবং আমরা আন্তর্জাতিক যে ব্যাংকিং যে তহবিল যারা আছে বা ওয়ার্ল্ড ব্যাংক, তাদের যেই প্রতিবেদন রয়েছে, সেখানে দেশের আসল চিত্রটা আমরা পাই। সেটার জন্য আমাদের আমির খসরুর কথা শোনার দরকার নাই, বা যারা এগুলাকে শাক দিয়ে মাছ ঢাকে তাদের কথা শোনার দরকার নাই। আরেকটা জিনিস আপনাকে এর সাথে সংযুক্ত করতে চাই, জুলাই যোদ্ধা। এই ফালতু জিনিসটা বলে বলে এই জুলাই যোদ্ধা, এই যোদ্ধা, একজন যোদ্ধার পরিচয় কি? একজন যোদ্ধা তাকেই যোদ্ধা বলা হয় যে দেশের মানুষের জন্য যে সংগ্রাম করে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণের জন্য যে যুদ্ধ করে, এবং
পরিকল্পিতভাবে একটা গণহত্যার মধ্য দিয়ে মানুষের জীবন নিয়ে যারা নিয়েছিল, সেখানে একটা সংখ্যা রয়েছে। অতি সম্প্রতি আমরা বাজেটে দেখতে পেয়েছি, সেখানে প্রায় 15 থেকে 20,000, 16,000-এর মতো লোককে যুক্ত করা হচ্ছে, যাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই যোদ্ধা হচ্ছে যে বিএনপি যেটা চাচ্ছে, এই 16,000 হচ্ছে তাদের প্রতিপালিত ক্যাডার, এবং যাদেরকে রাষ্ট্রের পয়সায় প্রতি মাসে 20,000 টাকা করে বেতন দেওয়া হবে। আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। তারা তাদেরকে সক্রেটিসের ল্যাজ মনে করুন না, যাই মনে করুন না কেন, এই যাদেরকে কয়েকদিন আগে জুলাই যোদ্ধা বলেছিল এবং জুলাই শহীদ বলেছিল, আমরা তো দেখতে পেয়েছি শহীদরা বেহেশত থেকে ফেরত আসতে শুরু করেছে। এবং অনেক জুলাই শহীদ যারা, তারা আব্দুল শহীদ না মোহাম্মদ শহীদ, সেটা পরে হিসাব হবে। শহীদরা বেহেশত থেকে আসার পর তাদের বর্ণনা দিয়েছে তারা কি ধরনের শহীদ ছিলেন। এখন এই জুলাই যোদ্ধাদের সাথে 16,000 নতুন জুলাই যোদ্ধা সংযুক্ত করে রাষ্ট্রের টাকা এদের বেতন দেওয়া হবে, সেই হিসাবটা আমরা বুঝতে পেরেছি। এবং নেক্কারজনক ভাবে সেটাকে জাতীয় বাজেটের ঘোষণার অংশ করা হয়েছে। তো এই আপনার দৃষ্টিভঙ্গিতে এই বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আপনার মতো করে বলুন। স্বাগত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের কোন পথে বাংলাদেশের এই আলোচনায় আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করছি। সর্বশেষ এখন যে বিষয়টা আপনি আমাকে বলতে বলেছেন, সেটা নিয়ে আমি শুরু করব এভাবে যে, প্রথমেই বলে রাখি, আমি বাজেট বা অর্থনীতি বিশেষজ্ঞ নই, কিন্তু যেহেতু আমরা তথ্যগুলো জানি, ইনফরমেশন গুলো জানি, আমরা জানি 17 বা 15 বছরের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃত্তির কথা। আর আমরা এখন জানি বর্তমান সরকার যে ধারাবাহিক প্রবৃত্তি এখন কোন পর্যায়ে, সেই তথ্যগুলো কিভাবে ভেরিফাই করব আন্তর্জাতিকভাবে, সেখান থেকে আপনি ইতিমধ্যে মেনশন করেছেন। ইতিমধ্যেই আমরা জানি বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ড শেখ হাসিনা সরকারের সাথে যে ঋণ চুক্তি ছিল, সেটাকে তারা আর নবায়ন করছে না। তারা পরিবর্তিত পরিস্থিতিতে তারা নতুন করে বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সহযোগিতা কি হবে কি হবে না সেই সকল নিয়ে বলছে, অর্থাৎ এটা স্থিতিশীল নয়। আমি এটাকে বলবো যে রুগ্ন অর্থনীতি যেটা তৈরি করেছেন ডক্টর ইউনূস, এবং সেটা এখন ফেলে রেখে গেছেন একটা লাশ হিসাবে বর্তমান তথাকথিত নির্বাচিত সরকার বিএনপির উপর। বিএনপি যে কাজটুকু করছে সেটা হলো শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা। কারণ আমি চলুন কেন বললাম শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা, সেটা বলে আসি। যে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি ইন্টারিম সরকার তার লাস্ট 72 আওয়ার্স এর ভিতরে করে গিয়ে এটার ভার দিয়ে গেছেন এখন আমাদের বর্তমান রাজনৈতিক সরকারের উপর। অতএব বাজেট নিয়ে আলোচনা করতে গেলে কিছু বিষয় আমি এখানে তুলে ধরতে চাই আমাদের দর্শক শ্রোতাদের জন্য, যেটা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে। দেখুন, বাংলাদেশের অবস্থাটা কোথায়। ভূ রাজনৈতিক এবং ইন্দো প্যাসিফিক কৌশলে চীন এবং যুক্তরাষ্ট্রের সমীকরণে ওয়াশিংটন বাংলাদেশে নতুন সিকিউরিটি স্ট্র্যাটেজির কথা বলছে। এই অনুযায়ী ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। ওয়াশিংটন চায় ঢাকা যেন বেইজিং এর উপর অর্থনৈতিক নির্ভরতা কমায়। আমরা কিন্তু এটা বাজেটের একটা দিক নিয়ে আমি তুলে ধরলাম যে আমাদের এই বাণিজ্য চুক্তি অনুসারে আমেরিকার পারমিশন ছাড়া যদি বাণিজ্য না করা যায়, ক্রয় বিক্রয় করা না যায়, সেখানে এই ধরনের বড় বাজেটকে সফলতা আনার জন্য মূল দায় কিন্তু ইতিমধ্যে মূল বাধা কিন্তু ডক্টর ইউনূস করে গেছেন। কৌশলগত স্বায়ত্তশাসন বনাম চাপ। আমাদের বর্তমান বাংলাদেশ এখন একেবারেই স্বাধীন নয়। কারণ আমি বলে রাখি যে আমি প্রায় বলি যে স্বাধীন বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2026 সালে সাধারণ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে যেন বাংলাদেশ যে কোনো এক পক্ষ, বিশেষ করে মার্কিন ব্লকের পক্ষ বেছে নেয়। তবে ঢাকা নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বা নিরপেক্ষতা বজায়ের চেষ্টা করলেই আইএমএফ এবং এমনকি বিশ্ব ব্যাংকের মাধ্যমে এবং আমি বলতে পারি যে এই সকল পরাশক্তিগুলো এই সকল ইনস্টিটিউট দিয়ে যে তা চাপ তৈরি করবে, সেইটার অন দ্য টপ অফ দ্যাট তারা সরাসরি নিজেরাই সেখানে আর্মি দিয়ে বা তাদের শক্তি দিয়ে সে ব্যবস্থা নিতে পারে, ল্যাটিন আমেরিকায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন।
আরেকটু যাই বাণিজ্য এবং নতুন অর্থনৈতিক চুক্তি, যেটাকে আমরা ট্রেড বা ইকোনমিক পার্টনারশিপের কথা বলছি। 2026 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, যেটাকে এই এআরটি বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রাককালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে। এগ্রিমেন্ট ফর রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করেছে অনির্বাচিত একটি সরকার, অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার। এটি সাহায্য নির্ভর সম্পর্ক থেকে সরাসরি ব্যবসায়িক অংশীদারিত্বের একটি বড় রূপান্তর। এটা আমাদের মনে রাখতে হবে যে এই চুক্তি গোলামী চুক্তি, এই চুক্তির অন্য কোনো আলোচনা হতে পারে না। শুল্ক ছাড় মার্কিন শর্ত ছিল 35 শুল্ক আরোপের হুমকির পর বাংলাদেশকে 20 এনে এই চুক্তির মাধ্যমে করা হয়েছে কি 1% কমানো হয়েছে, 19% কমানো হয়েছে। তবে এ বিনিময়ে বাংলাদেশকে মার্কিন তুলা, গম এবং সোয়াবিন আমদানির প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে হয়েছে। আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে আমরা এখন বাংলাদেশের বর্তমান সরকার এই চুক্তি তারা বাতিল না করা পর্যন্ত মার্কিন তুলা, গম, সোয়াবিন আমদানি করা ছাড়া আমাদের বাংলাদেশের উপায় নেই। আবার বিগ টেকনোলজি, ডিজিটাল পলিসি, এই চুক্তির আরেকটি অংশ। এই চুক্তির অধীনে মার্কিন টেক জায়ান্ট যেমন গুগল, মেটা, এইসবগুলো জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত রাখতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশে দেশে ডেটা জমা রাখার বাধ্যতামূলক। আমাদের ডেটা আমাদেরকে নিজেদের খরচে বাংলাদেশে জমা রাখতে হবে, আমাদের আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। বা মার্কিন সফটওয়্যারের উপর অতিরিক্ত ট্যাক্স বসাতে পারবে না। দেখুন, বর্তমান পৃথিবীতে আগে, এখনো তেল এবং সিগারেটের পরে বা তাদের সমসায়িক বা ভবিষ্যতে চলে যাচ্ছে আরো উপরে, যেটা হলো আপনি যদি সফটওয়্যারের উপরে ট্যাক্স না বসান, তাহলে আপনার দেশের যে সুনির্দিষ্ট ট্যাক্সের আয় সেটা কমে যেতে পারে। সেখানে কিন্তু এই ইন্টারিম সরকার, আমি বলছি ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে এখানে আরেকটি গোলামি চুক্তি স্বাক্ষর করে গেছেন, যে মার্কিন সফটওয়্যারের উপর অতিরিক্ত ট্যাক্স বসাতে পারবো না। অতিরিক্ত বলতে কি সেটার ব্যাখ্যা কিন্তু নাই। বড় একটি বাণিজ্যিক চুক্তির কথা আমি মেনশন করতে চাই। বাংলাদেশ মার্কিন বেসামরিক বিমান 14টি বোয়িং বিমান কিনে ফেলেছে মনে হয়। আগামী 15 বছরে $15 বিলিয়ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার জন্য বাণিজ্যিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অতএব আমরা যদি আলাপ করি যে 14টা বোয়িং বিমান হবে বাংলাদেশের, এবং 15 বছর আমরা পুরো $15 বিলিয়ন এলএনজি যেটাকে বলে সেটা কিনতে হবে বাংলাদেশকে, এবং সেটা আমেরিকা থেকে। আমাদেরকে যদি ভারত কম দামে দেয়, অর্ধেক দামে দেয়, ফ্রি দেয়, রাশিয়া কম দামে দেয়, আমরা যদি চায়নার, অতএব ইন্দো প্যাসিফিক জোনে এটাকে আষ্টে পৃষ্ঠে বাঁধা বাংলাদেশকে ইতিমধ্যে সেটা তো এই ডক্টর ইউনূস করে গেছে। আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন অনেকটা প্রাতিষ্ঠানিক কথার মতন, কিন্তু আপনাদেরকে সরাসরি একটা কথা বলি, বহু বছর ধরে শুনে আসছেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে, ভারতকে দিয়ে দিচ্ছে। একদল বলছে ভারত নিয়ে গেছে, আরেক দল বলছে চায়না নিয়ে গেছে, আরেক দল বলছে পাকিস্তান নিয়ে গেছে। পাকিস্তান আমাদেরকে দখল করে রেখেছিল। আমরা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশটাকে মুক্ত করে যে কোনো উপায়ই হোক, গত শেখ হাসিনা সরকার, লাস্ট সরকার পর্যন্ত দেশটা কোনো ক্রমে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে চলছিল। এখন আমাদের এই যে ডক্টর ইউনূস একদম নির্দ্বিধায় অনির্বাচিত, অসাংবিধানিক পন্থায়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশকে যে সম্পূর্ণ বিক্রি করে দিয়ে গেল, তাতে কি বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র, বুদ্ধিজীবী, কৃষক, আপনারা এই তথ্যগুলো জেনেও চুপ করে বসে থাকার কোনো কারণ নেই। আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা যারা না বলতে পারেন তাদেরকে মাঠে নেমে আসতে হবে। আমি স্পেশালি মনে করছি যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন এই মুহূর্তে সম্পূর্ণ নিশ্চুপ। এর কারণটা আমরা জানি, কিন্তু নিশ্চুপ থাকলে কিন্তু হবে না। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, তারপর আমি ডেমোক্রেসি এন্ড লেবার রাইটস সম্বন্ধে একটু